নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জমি অধিগ্রহণের অভিযোগ বেসরকারি কোম্পানির বিরুদ্ধে। পাইপলাইন বসানোকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে থানায় অভিযোগ জলপাইগুড়ি সদর ১ নম্বর ব্লকের পাতকাটা ও পাহাড়পুরের বাসিন্দাদের। জলপাইগুড়ি স্টেশন পরিদর্শনে এলেন কাটিয়ার ডিভিশনের ডিআরএম। অমৃত ভারত প্রকল্পের কাজ খুব শীঘ্রই শেষ হতে চলেছে বলে জানালেন তিনি। জলপাইগুড়ি স্টেশনে আজ পরিদর্শনে এলেন কাটিয়ার ডিভিশনের ডিআরএম। পরিদর্শন শেষে তিনি বলেন, অমৃত ভারত প্রকল্পের কাজ খুব দ্রুত শেষ হবে। কিরেন্দ্র নারা, তার সাথে ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়। তিনি সড়ক পথে পৌঁছে প্রথমেই ৫ নম্বর ঘুমটি ও পরে ৩ নম্বর ঘুমটিতে পরিদর্শনে যান। এরপর জলপাইগুড়ি স্টেশনে আসেন, সেখানে অমৃত ভারত প্রকল্পের কাজ দেখেন। ডিআরএম বলেন, ৩ নম্বর ঘুমটিতে ওভারব্রিজ করার চিন্তা ভাবনা আছে, পাশাপাশি আরো কি করা যায় জলপাইগুড়ি স্টেশনের জন্য তা দেখা হচ্ছে। সাংসদ বলেন, জলপাইগুড়িকে হেরিটেজ করার প্রস্তাব পাঠিয়েছি। ৩ নম্বর ঘুমটিতে ফ্লাইওভার হবে। জলপাইগুড়ি স্টেশন পরিদর্শন শেষে সাংসদ ও ডিআরএম ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। हाँ, नहीं हेरिटेज स्टेशन में इसमें क्या है, हम लोग क्या कर सकता हूँ, थोड़ा स्टडी करना पड़ेगा। सडनली कुछ डेट देने फिर कंप्लाई नहीं कर पाएंगे। थोड़ा जो डिमांड है हम लोग फॉरवर्ड किया, अभी ऐसा कुछ आया नहीं। जो आएगा तो हम लोग तीस्ता का सब्स्टिट्यूट कोई ट्रेन नहीं दिया। तीस्ता तो सर ट्रेन का सब्स्टिट्यूट না। আচ্ছা, ওটা তো আপনি জানেন যে এটা হয়েছে, আগে যে কোচগুলো ছিল না সেগুলো তো এটা কনভেনশনাল কোচ, সেখানে একটা কমপ্লিট किया होता है। क्या है अमृत भारत बताओ, ये साने तो नया है, जस्ट हाँ लिफ्ट का थोड़ा काम है। एफओ भी तो बन चुका है 12 मीटर। हाँ, सर्कुलेटिंग एरिया है। कब तक हो जाएगा? बस सिंपल बात। हाँ, मार्च तक हम लोग टारगेट बना के रखा हूँ। इतना भी काम जो है थोड़ा जल्दी देखा है। 3 नंबर घुंडी जब देखा है, वो एक फाइबर बहुत जल्दी चाहिए। हाँ, ये जलपाईगुड़ी वासी का आपदा है क्या? हाँ, नहीं मुझे भी यहाँ पे खड़ा होके फील हुआ कि यहाँ पे फ्लाईओवर चाहिए, जल्दी ही बनाना चाहिए। पहले ही मतलब कोशिश करने से अच्छा था। अभी जो है हम लोग सारा डीपीआर बना चुका हूँ, सेक्शन आएगा, थोड़ा प्रोसेस में टाइम लगता है। तो হেরিটেজ স্টেশন হচ্ছে, এটা হেরিটেজ স্টেশন হচ্ছে। এখানে সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, তার প্রতিকৃতি এবং তার যে মূর্তি সেটা এখানে তৈরি করার জন্য প্রপোজাল রাখা হয়েছে। এটাকে হেরিটেজ স্টেশন বানানোর জন্য এটা স্বামীজিরও মূর্তি এখানে লাগানো হবে বা তাদের নামে কোনো একটা মিউজিয়াম করানোর জন্য আমরা প্রস্তাব অলরেডি দিয়েছি। এখানকার যে ৩ নম্বর ঘুমটি সেটার কাজ তাড়াতাড়ি শুরু করতে বলেছি এবং এখানকার যে অমৃত ভারত স্টেশনের কাজ যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা যাতে কমপ্লিট করে সেটার জন্য বলা হচ্ছে। পাইপলাইন বসানোকে কেন্দ্র করে থানায় অভিযোগ এলাকার বাসিন্দাদের। জলপাইগুড়ি সদর ১ নম্বর ব্লকের পাতকাটা ও পাহাড়পুরে শনিবার থেকে শুরু হয়েছে পাইপলাইনের কাজ, কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে যে বেসরকারি কোম্পানি জমিতে পাইপ ফেলার কাজ করছে তারা কোনো রকম নোটিশ ছাড়াই জমি অধিগ্রহণ করছে স্থানীয় কিছু দুষ্কৃতীদের সাহায্যে বলে রবিবার কোতোয়ালি থানায় অভিযোগ করলেন স্থানীয় মানুষেরা। এমনকি কাজ করতে বাধা দিতে গেলে তাদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কাজে বাধা দিতে গেলে কিছু মানুষ আহত হয় বলেও জানা গিয়েছে। বাসিন্দারা জানান, কিছু মানুষ কোম্পানির হয়ে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকার জমির ফসল কেটে জমি অধিগ্রহণ করছে। কাজে বাধা দিতে গেলে হুমকি দেওয়া হচ্ছে, তাই আমরা সকলে মিলে পুলিশের দ্বারস্থ হয়েছি। এদিন স্থানীয়দের সঙ্গে থানায় আসেন বিজেপির জেলা কমিটির সদস্য তথা আইনজীবী সৌজিত সিংহ। তিনি বলেন, শাসক দলের কর্মীরা কোন স্বার্থে কোম্পানির হয়ে নোটিশ ছাড়া জমি অধিগ্রহণ করছে সেটা পুলিশের দেখা উচিত। কাল এমন এক ঘটনা ঘটলো, কিন্তু পুলিশ কেন কিছু করলো না সেটা বুঝতে পারছি না। আমরা তদন্তের দাবি জানাচ্ছি। এই বিষয়ে পুলিশের তরফে জানানো হয়, অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হবে। পুরো বিষয়টি নিয়ে তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন, যাদের নামে থানায় অভিযোগ করা হয়েছে তারা এই বিষয়টির জন্য দায়ী নয়। বিষয়টি হলো, যে সমস্ত কৃষক এই পাইপলাইনের জন্য জমি দিয়েছে তারা এদের জমিতে কাজ করার বিষয়টি বলতে চায়, কারণ পুরো কাজ শেষ হলে কৃষকরা কৃষিকাজ করতে পারে। কৃষকদের সাথে কৃষকদের ঝামেলা, অন্য কেউ দায়ী নয়। আমরা দ্বারস্থ হয়েছি কারণ এনআরএল কোম্পানি আমাদের বিনা নোটিশে আমাদের জমির উপরে ওরা পাইপলাইন ফেলে।
আর আমরা ক্ষেতের ফসল ঠিকমতো তুলতে পারিনি। তথাপি আমরা বাধা দেইনি বলা যায়, কিন্তু ওনারা জোর জুলুম করে ওরা নিজেরাই হাত লাগিয়ে আমাদের ধান সরানোর পরে ওনারা জোর জুলুম করে পাইপ ফেলে। তো তারপরে আমরা স্থানীয় যে মহিলারা আছে যে আমরা এখনও নোটিশ পাইনি, আর আমাদের কোম্পানি এনআরএল কোম্পানির সঙ্গে আমাদের বোঝাপড়া হয়নি, বসা হয়নি, আমাদের একটা মিনিমাম যে প্রাপ্য সেটা আমরা বুঝে পাইনি। তো কাজটা বন্ধ থাক, আমরা পরে এটা নিয়ে বসি, নোটিশ পাই আগে, এগুলাই বলা হয়। তারপরে ওনাদের কাছ থেকে অকথ্য কিছু কথাবার্তা আসে। আপনারা জানেন জলপাইগুড়ির এই যে ডেঙ্গুয়াঝড় এলাকা আছে, ওখানে গোমস্তপাড়া বলে জায়গা আছে, পাহাড়পুরে জিপিতে পড়ে। তো জলপাইগুড়ি বিস্তীর্ণ এলাকা জুড়ে অন্য অন্য জায়গাতে হচ্ছে বিভিন্ন গ্যাস এবং পেট্রোলিয়াম জাত সরবরাহের জন্য পাইপলাইন বসানো হচ্ছে, বহুদিন ধরে হচ্ছে। এর আগে গেইল হয়েছে, এখন এনআরএল একটা কোম্পানি আসছে, সবগুলি সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং বলে এরা কাজ করছে। এবার আমরা যেটা দেখেছি, গেইল যখন করছে, আমারও প্রচুর পরিচিত লোকজন আমার কাছে এসেছিলো আইনি সহায়তার জন্য, আমি জানি। এবং যেটা নিয়ম আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের যে নিয়ম, এদের সকলকে নোটিশ করতে হবে, যে ভূমিদাতা তাকে নোটিশ করতে হবে, কোন অংশটা না হচ্ছে কতখানি স্পেসিফিক বলতে হবে তার, এবং তার একটা মূল্য নির্ধারণ হবে কত টাকা সেই জমি সরকার ক্ষতিপূরণ বাবদ দিচ্ছে। সমস্ত কিছু এইসব প্রসেসটা হওয়ার পর সেই জমিটা অধিগ্রহণ করে এবং তার মধ্যে যা কাজকর্ম সেটা হয়। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম, এটাই আইন, দেশের আইন। এবার পরবর্তী সে গেলে কী হয়েছে আমি পরে বলছি। আজকে যে ঘটনাটা হয়েছে, গতকাল সকাল থেকে এই যে অঞ্চলের কথা বললাম, এই ডেঙ্গুয়াঝড় এলাকা জুড়ে প্রচুর জমির মধ্যে এদের কাউকে কোনো নোটিশ করা হয়েছে, বা করলেও খুব সামান্য দিয়ে একজনে করা হয়েছে। অধিকাংশ লোককে কোনো নোটিশ করা হয়নি, তাদের কোনো হিয়ারিং হয়নি, তাদের জমির কোনো মূল্য নির্ধারণ করা হয়নি। অথচ বলপূর্বক কালকে এই কোম্পানির কারাগারে ছিল যাই না, সাথে লোকাল কিছু গুন্ডা, স্থানীয় কিছু গুন্ডা, এবং যারা বেশিরভাগই প্রভাবিত শাসক দলের প্রভাবিত কিছু গুন্ডা, কয়েকশো যারা আছে, আপনি জিজ্ঞাসা করেন এদের, কয়েকশো লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে কালকে মাঠে জমিতে নেমে গেছে, যারা আপনার পাইপলাইনটা ওখানে বসানোর জন্য। তাহলে ওই কোম্পানির পক্ষে কাজ করছে, এবং যারা জমির মালিক যারা এসে বাধা দিচ্ছে, প্রায় সকলকে সাংঘাতিকভাবে মারধর হ্যাকেল করা হয়েছে, টেনে হিচ্ছে চ্যাংদুলা করে জমি থেকে বের করে দেওয়া হয়েছে, এবং কাউকে ঢুকতে দেওয়া হয়নি, কাউকে একটা ফটো ভিডিও করতে পর্যন্ত দেওয়া হয়নি। নাম আছে, এফআইআর অনেকগুলো নাম আছে, আপনাদের যারা আছেন আমাদের সাথে তারাই ভালোভাবে বলতে হবে আপনার নামগুলো মনে নেই। স্থানীয় তৃণমূলের সব নেতৃত্ব এবং গুন্ডা বাহিনী, স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে থাকা গুন্ডা বাহিনী। এরা কি চাচ্ছে? এদের জানি না এদের ইন্টারেস্ট কি ব্যাপার, সেটাই বক্তব্য যে শাসক, যে আমাদের যে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে তারাই কাজ দেখবে, ল্যান্ড অ্যাকুইজিশন কাজ এটা তারা দেখবে, তাদের কাজ তারা বসে আছে, তারা নোটিশ করেনি, তারা জানে না। অথচ শাসক দলের লোকজন নেমে এসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। জানতে পারলাম যে আজকে পাহাড়পুরের গোমস্তাপাড়ার কিছু লোকজন থানায় গিয়ে আমাদের যুব সভাপতি যেটা হচ্ছে সদর টুর মকবুল হোসেন, তার নামে কমপ্লেন করে যে এনআরএলের জমি পাইপ যাচ্ছে, সেইখানে নাকি মকবুল জোরপূর্বক পাইপ বসাচ্ছে। বিষয়টা এরকম নয়। আগে হচ্ছে এই জমির উপর দিয়ে গেলের গ্যাস পাইপ যায়, তার জন্য তারা অঙ্গীকার দেয়, টাকাও পায়, এবং পরবর্তীতে এখানে এনআরএলের আবার পাইপ আসে। 90% লোক টাকা পেয়ে গেছে। এই কয়েকটা লোক এরা কোনো মতেই দিচ্ছে না, বারবার এদের নোটিশ করতে দিচ্ছে না। সেই হিসাবে গতকাল যেটা ঘটনা ঘটছে, সেই হিসাবে যে টোটাল এলাকার কৃষক যারা জমি দিছে, এই এনআরএলের কাজটা হয়ে গেলেই তারা কিন্তু জমিটাতে কৃষি করতে পারবে। সেই ইয়াতেই টোটাল কৃষক এখানে গিয়ে চাপ তৈরি করে যে কাজটা যেন তাড়াতাড়ি শেষ হয়। এখানে মকবুলের কোনো ব্যক্তিগত বিষয় নেই, কৃষকের বিষয়টা। যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়িতে পালিত হবে বিশ্ব প্রতিবন্ধী দিবস, আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে। ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস যথাযোগ্য মর্যাদায় জলপাইগুড়িতে পালিত হবে। জলপাইগুড়ি ওয়েলফেয়ার প্রতি বছরে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকেন। আগামী ৩রা ডিসেম্বর এই দিনটাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই দিবসটিকে সামনে রেখে এবছর যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা বিভিন্ন জায়গায় তাদের কাজের জন্য জলপাইগুড়ির নাম উজ্জ্বল করেছেন, তাদের সম্মান জ্ঞাপন করা হবে। পাশাপাশি প্রতিবন্ধীদের দাবি দেওয়া নিয়েও জেলা শাসকের দপ্তরে দাবি সনদ পেশ করা হবে। আর এই প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে জলপাইগুড়ি ওয়েলফেয়ার থেকে একটি র্যালির আয়োজন করা হবে।
জলপাইগুড়ি ওয়েলফেয়ারের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, প্রতি বছরই আমরা প্রতিবন্ধীদের বিশেষ দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে যাই। এবছরের সেই দাবি আমরা জানাবো। পাশাপাশি যে সমস্ত প্রতিবন্ধীরা সরকারি সুবিধা থেকে পিছিয়ে তাদেরও দাবি জানাবো। আমরা জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন 1990 সাল থেকে প্রতিবন্ধী দিবসটাকে যথাযথ মর্যাদার সাথে পালন করছি। শুধু পালন করা নয়, এটা প্রতিবন্ধীদের একটা প্রতিবাদ, অধিকার পাওয়ার লড়াই হিসাবে আমরা ঘোষণা করি। কারণ অনেক আইন হয়েছে, কিন্তু প্রতিবন্ধীরা এখন পর্যন্ত পূর্ণ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে। তারা যাতে যে সমস্ত আইনগুলো তৈরি হয়েছে সেই মোতাবেক এরা যেন পায়, সেই অধিকার রক্ষার জন্য আমরা লড়াই। তো আমরা 3রা ডিসেম্বর দিনটাকে পালন করছি। এবছর নতুন কিছু করেছি যে প্রতিবন্ধী দিবসে আগেই আমরা বিভিন্ন প্রতিবন্ধীদের নিয়ে একটা আর্ট কম্পিটিশন করেছি, তার পুরস্কারগুলো দেওয়া হবে। আমরা 10 জন প্রতিবন্ধীকে বেছে নিয়েছি যারা প্রতিবন্ধকতাকে জয় করে তারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকে পুরস্কৃত করব। কারণ এটা অন্যের কাছে একটা কি বলবো যে সচেতন অনুপ্রেরণা হবে, যেমন সচেতনতাও বৃদ্ধি পাবে। এই জন্য সকল স্তরের মানুষকে আমি অনুরোধ করব, 3 ডিসেম্বর সকাল 10টা থেকে নানান প্রোগ্রামে আপনারা থাকুন। সকাল 11টার সময় আমরা একটা শহর পরিক্রমা করি সমস্ত প্রতিবন্ধী মানুষেরা তাদের অধিকারগুলো পাই লড়াইয়ের জন্য। ওটা ফিরে এসে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তাদের প্রতিবাদপত্রগুলো দেবো, দাবিপত্রগুলো দেবো। তারপরে সকলে খাওয়া দাওয়া করে প্রতিবন্ধীরাই নাচ গান করে দিনটাকে পালন করবে। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি, সবাই আসুন, ওদের পাশে দাঁড়াই, ওদের অধিকারগুলো পেতে রক্ষা করি। দয়া কিংবা করুণা নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক। সাধারণ মানুষদের জন্য খুশির খবর, কমছে সবজির দাম। লোকাল সবজি উৎপাদন হবার দরুন অনেকটাই দাম কমেছে সবজির। খুশি ক্রেতারা। বাঁধাকপি বাজারে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। সবজির দামে পতন ধরেছে, আর এই সবজির দামে পতনের কারণে খুশি হয়েছে ক্রেতারা। ক্রেতাদের মুখেই শোনা যায় সবজির দাম এখন অনেকটাই কমে গিয়েছে। ফলে 100 কিংবা 150 টাকা পকেটে আনলেই ব্যাগ ভর্তি সবজি নিয়ে বাড়িতে যাওয়া যায়। জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারগুলিতে সবজির দাম: আলু 15 থেকে 20 টাকা, পেঁয়াজ 20 টাকা কিলো, কোয়াশ 10 টাকা কিলো, বাঁধাকপি ফুলকপি 25 থেকে 30 টাকা কিলো দরে। এছাড়াও অন্যান্য সবজির দামে অনেকটাই পতন ধরেছে, ফলে খুশি হয়েছে সাধারণ মানুষও। কিছুটা দাম রয়েছে বেগুনের, বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। ক্রেতারা বলেন, আগে সবজি কিনতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হতো, কিন্তু এখন সবজির দাম অনেকটাই কমে গিয়েছে। ফলে 100 বা 200 টাকা আনলেই ব্যাগ ভর্তি সবজি নিয়ে বাড়িতে যাওয়া যায়। কমেছে, বাজারে এসে কি বলবেন তাহলে? না, পকেট পুরতো। এখন আমদানি বেশি হওয়াতে সবজির দাম কমেছে, গৃহস্থ স্বস্তিতে আছে, আমাদেরও পকেটে একটু সাশ্রয় হচ্ছে। মানে এখন 100 টাকা 150 টাকা আনলেই বাজার মোটামুটি হচ্ছে। হ্যাঁ, করা যাচ্ছে। আগের তুলনায় অনেক 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 স্বস্তি। সবজির দাম তো অনেকটাই কমে গিয়েছে। হ্যাঁ, অনেকটা কমে গেছে। ফুলকপি 40 টাকা, বাঁধাকপি 20-25, লাউ 30-35, বেগুনের দামটা বেশি। এই দামটা কি কমে গেল হঠাৎ? হ্যাঁ, মালের আমদানিটা হয়ে গেছে না। শীতকালীন তাহলে কি সবজি এসেছে? হ্যাঁ, মোটামুটি আসছে। ধন্যবাদের দামও কম আছে, বেগুনের দামটা একটু বেশি আছে। তাছাড়া অন্যান্য সবজির দাম কম। মূলা 10 টাকা 15 টাকা চলে আসছে। শাক পাতা পুরো আমদানি হয়ে গেছে। বিক্রি কেমন হচ্ছে? আচ্ছা, মোটামুটি বান্দায় এখন 30 টাকা বেচতেছে। বান্দায় একটু আগে 60 টাকা ছিল, এখন 60 থেকে 30 টাকা আসছে। এখন মাইনাস হয়ে যাচ্ছে, দাম প্রচুর কমে যাচ্ছে বাজার। এখন বাঁধা যেমন 20 টাকা 25 টাকা এসেছে, অনেকটাই কমে গেছে এখন সবজির দাম। কতটা খুশি আপনারা? জলপাইগুড়িতে মোহাম্মদ সেলিম সহ সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। এই জেলায় 4,04,092টি জব কার্ড। 36 মাস ধরে 100 দিনের কাজ বন্ধ, কারণ তৃণমূল চুরি করেছে। পেটের সন্তানটি ঠিকমতো বড় হচ্ছে কিনা জানতে ইউএসজি খরচ থেকে একটি ডিম, 1 গ্লাস দুধের দাম কত বেড়েছে, আর চা বাগান শ্রমিকদের 15 বছরে মজুরি বেড়েছে মাত্র 18 টাকা। এমএলএ এমপিদের মাইনাই বা কত? আসলে আদার ব্যাপারী কেই বা রাখে জাহাজের খবর। এমনভাবেই রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া কালিয়াগঞ্জে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি তুলোধনা করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকারের বাংলা বাঁচাও যাত্রার অংশ হিসেবে এদিন বিকেলে এক জনসভায় বক্তব্য রাখেন তিনি।
অপরদিকে কোচবিহার থেকে বাংলা বাঁচাও যাত্রায় যুক্ত হন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। জলপাইগুড়িতে বাংলা বাঁচাও যাত্রায় অংশ নিয়ে মোহাম্মদ সেলিম বলেন, আরএসএস এই উত্তরবঙ্গে অনেকগুলো আন্ডা বাচ্চার জন্ম দিয়েছে, তারা বিভিন্ন নামে কাজ করছে। উদ্দেশ্য এক, যেমনটা বলা হয় জোড়া শব্দের ক্ষেত্রে সড়ক পথে যাতায়াত। শুধু শুধু এই কমিটিটা তৈরি হয়েছিল, চা বাগানের শ্রমিকরা লং মার্চ করলো, চা বাগানের শ্রমিক पैसा तो नहीं बढ़ा सके, आईआर देंगे, इंटरिम पीरियड में कुछ बढ़ा देंगे। कितना बढ़ाएंगे? 18 रुपए। चालेर दाम, आलूर दाम, একটা প্যারাসিটামলের দাম, পেটের বাচ্চাটা মরে গেছে নড়ছে না, পেটের বাচ্চাটা বড় হচ্ছে কিনা সেইটা দেখার জন্য একটা আল্ট্রাসোনোগ্রাফি, তার দাম, একটা ডিজিটাল এক্সরে, এক গ্লাস দুধ, একটা ডিম 3 টাকা থেকে আজকে 7.5 টাকা। আর চা বাগানের শ্রমিকদের 15 বছরে ইন্টারিম পিরিয়ডে পয়সা বাড়লো 18 টাকা। রাজ্যের সরকারের মন্ত্রীদের, এমএলএদের তাদের পয়সা কত বাড়লো? अदरक का व्यापारी जहाज का खबर कौन रखेगा? জমির ব্যাপার কি হলো? যারা চা বাগান করলো তাদের জমি কি হবে? কে দেবে জমি? লাল ঝান্ডা দিয়েছিল কিছু জমির পাট্টা, আজ বিএলআরওকে বগলে দাবিয়ে নিয়ে সেই জমি আজকে সরকারি নিয়ম করে আর মাফিয়াগিরি করে সমস্ত আম্বানি আদানি আর বড় লোকদেরকে আর ট্যুরিজমে যারা বড় বড় মাতব্বর তাদেরকে দিয়ে দিচ্ছে। বাংলার জোড়া শব্দ আছে, হ্যাঁ কেন বলে এসব জোড়া শব্দ কেন বলে? কারণ একই রকমের মানে হয়, সেই জন্যই জোড়া শব্দ বলে। যখন বলে সড়ক পথে যাচ্ছি, সড়ক মানে যা, পথ মানেও তাই, দুটো আলাদা নয় কিন্তু আলাদা নামে ডাকে। বিজেপিকে এরকম একটা নামে ডাকছে, আরএসএস এরকম অনেক আন্ডা বাচ্চা দিয়েছে। তো উত্তরবঙ্গে এরকম 100টা নাম বলতে পারি যারা আরএসএস এর বিভিন্ন সংস্থা বিভিন্ন নামে কাজ করছে। আপনি বললেন যে নারী পাচার বেড়েছে, নারী পাচার বেড়েছে, আপনি কিন্তু মানে অবশ্যই সংখ্যার দিক দিয়ে তাই বলছে। নারী পাচার বেড়েছে, শিশু পাচার বেড়েছে, এমনকি অল্প বয়সী মেয়েদের পাচার বেড়েছে। এই চা বাগানে অনেক বেশি হচ্ছে, উত্তরবঙ্গে হচ্ছে। উত্তরবঙ্গে তোমরা জানো না, নতুন কথা খবর রাখো না, বিজেপির নেতাও ধরা পড়েছে, তৃণমূলের নেতাও ধরা পড়েছে যারা হচ্ছে এই নারী পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। এখানে তো শিলিগুড়িতে একেবারে প্লেসমেন্টের অফিস খুলে দিয়ে আর মেয়ে পাচার করছিল, অঞ্চল অফিস থেকে বিলি হয়েছিল। তাহলে প্রশাসনের মধ্যে এরা ঢুকে গেছে। কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, তাদের মদত না পেলে, পুলিশের মদত না পেলে গরু পাচারও হয় না, সোনা পাচারও হয় না, কয়লা পাচারও হয় না, নারী পাচারও হয় না। তাহলে আজকে কেন যখনই অভাব হয়, অপুষ্টি হয়, কাজ যায়, রোজগার থাকে না, তখন এই আঘাতটা মেয়েদের উপরে এবং শিশুদের উপরে পড়ে। এই জন্য যখন আকাল হয়েছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি যখন খাদ্যমন্ত্রী, যখন এখানে দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছিল, তখন কমিউনিস্ট পার্টি নারী পাচার রোধের কথা বলেছিল এবং মহিলা আত্মরক্ষা সমিতি তৈরি করেছিল। আজকে ওই জন্য মহিলা ব্রিগেড তৈরি করছি আমরা, মানুষকে সজাগ করছি, সতর্ক করছি। বাংলা বাঁচবে না যদি বাংলা মেয়েরা না বাঁচে। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। ফের তিস্তা নদীর ধারে সেনাবাহিনীর মর্টার শেল উদ্ধার, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর ছোট চৌধুরী পাড়া এলাকায় উদ্ধার হলো সেনাবাহিনীর ব্যবহৃত মর্টার শেল। রবিবার সকালে তিস্তা নদীর পাড়ে চাষের কাজ করতে গিয়ে এক কৃষক রকেট আকৃতির বস্তুটি দেখতে পান। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার স্বার্থে গোটা নদী পাড়া ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষের যাতায়াত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
ইতিমধ্যে বিন্নাগুড়ি সেনা ছাউনি থেকে বম্ব ডিসপোজাল স্কোয়াডের জওয়ানরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য 2023 সালের 4 অক্টোবর সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তিস্তায়। সেই সময় পাহাড়ি এলাকা থেকে ভেসে আসে সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন যুদ্ধাস্ত্র ও গোলাবারুদ। সেই ঘটনায় বহু সেনা জওয়ানের মৃত্যুও ঘটে। এরপর তিস্তা নদী ও সংলগ্ন এলাকায় ব্যাপক সার্চ অপারেশন চালিয়ে বহু অস্ত্র ও বোমা উদ্ধার করে সেনাবাহিনী। প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার হওয়া বস্তুটিও সেনাবাহিনীর মর্টার শেল বলেই অনুমান করছে পুলিশ। এটা পাহাড়পুর ছোট চৌধুরী পাড়া। কি হয়েছে বলুন দেখুন ঘটনা। এইখানে সকালবেলা একটা লোক গরু নিয়ে গেছে নদীতে আর কি, উনি একটা বোমের মতো জিনিস দেখতে পায়, সেই জিনিসটাকে নিয়ে মোটামুটি আমরা সবাই আতঙ্ক আছি। এটা হয়তো বোমও হইতে পারে, আমরা তো মানে মোবাইলে দেখি তো সেই হিসাবে আন্দাজ করতেছি আর কি। কেন মানে কিভাবে আসতে পারলো? এইটা তো আগের বার তো বন্যা হয়েছিল, এইবার না তার 2022-23-এ। হ্যাঁ, তখন ওই আর্মি একটা ক্যাম্প ওইখানে বলে সিকিমের ওদিকে নাকি পুরো ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে ওদের জিনিসপত্র আসছে আর কি এই তিস্তা দিয়ে। হ্যাঁ, পাওয়া গেছিল আর কি। এরকমই কি দেখতে এটাও? সেটা তো বলতে পারলাম না, ওরকমও হইতে পারে আর কি। ছবিতে কি মনে হচ্ছে? ছবিতে তো তাই মনে হচ্ছে। কি আপনারা পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশ আসছিল, পুলিশ পুরো এরিয়াটাকে প্রোটেকশন দিচ্ছে যাতে মানুষজন যাইতে না পারে কাছে। আর ঘটনা হচ্ছে পুলিশ এখনো আছে এখানে, আমরা এটা নিয়ে আতঙ্কে আছি যাতে এটাকে তাড়াতাড়ি সরানো হয় এখান থেকে। চাষবাসের ক্ষেত্রে তো ক্ষতি হতে পারে না, এখানে লোকজনেরও ক্ষতি হতে পারে আর কি। ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় পাচ্ছি আর কি। এটা তো আমি প্রায় মোটামুটি ভোর 7টার দিকে দেখছি একটা লোক গেছে চড়ে যাওয়ার পরে দেখে যে একটা বোম জাতীয় জিনিস, তো ওইটা উনি নিয়ে আসছে বাড়িতে। তো হ্যাঁ, হাতে করে। তো তখন আমরা ভাবতেছি যে 23 সালে আমাদের একটা সিকিমের বন্যা আসছিল, সেই বন্যায় একটা বিএসএফ ক্যাম্প ভাঙিয়ে আসে তিস্তার মধ্যে, তো সেখান থেকে হয়তো আসছে। তো এখন আমরা যা তিস্তার পাড়ে যে কৃষি করতেছি, কৃষির অনেকজনেই আতঙ্ক যে আমরা সেই ঠিক মতন কৃষি করতে পারতেছি না। মানে এই যে বোম আরো থাকতে পারে? হ্যাঁ, বোম আরো থাকতে পারে আশা করে। হ্যাঁ, এইটাই চিন্তা করতেছি। আশা করে এটা যদি অতি তাড়াতাড়ি নিয়ে যায় আবার অনেক ভালো। হ্যাঁ, আমরা তাহলে কৃষিটা আমরা ঠিকভাবে করতে পারবো। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। রবিবার সকালে শহরের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 128তম পর্ব অনুষ্ঠিত হলো। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই মন কি বাত অনুষ্ঠানে অংশ নেন সাধারণ মানুষও। দেশের কি উন্নয়ন হয়েছে এটা যেমন তুলে ধরা হয়েছিল এই মন কি বাতে, তেমনি সৌদি আরবে মহাভারতের কথা পাঠের বিষয়টিও তুলে ধরা হয়েছে এই মন কি বাত অনুষ্ঠানে, বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে সম্মানীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির 128তম মন কি বাত আমরা সবাই মিলে 2 নম্বর ওয়ার্ডে শ্রবণ করছি। আজকে মোদীজি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন, এখনও চলছে মন কি বাত। জম্মু কাশ্মীরে যে মধু যে প্রোডাকশান বেড়েছে এবং বিভিন্ন ধরনের যে প্রকল্পের মাধ্যমে মধু উৎপাদনকে যে আরও ইনক্রিজমেন্ট করা হচ্ছে সেগুলো বিষয়ে কথা বলেছেন এবং হানি প্রোডাকশানে ভারত আগের থেকে অনেক ভালো জায়গায় আছে সেগুলো নিয়ে কথা বলেছেন। যারা হানি প্রোডাকশনের সাথে যুক্ত আছেন তাদেরকে কেন্দ্র সরকারের মাধ্যমে কিভাবে সহযোগিতা করা হচ্ছে সেগুলোরও কথা বলেছেন এবং অন্যান্য বিষয় অনেকগুলো বিষয় মোদীজি কথা বলেছেন। এবং প্রথমবার সৌদি আরবে সার্বজনিকভাবে মহাভারতের যে গাথা সেগুলো বিষয় প্রকাশ্যে পাঠ করা হয়েছে, গীতা পাঠ করা হয়েছে, মহাভারত দেখানো হয়েছে প্রকাশ্যে সৌদি আরবে। এছাড়া বিভিন্ন মুসলিম দেশের যারা নাটক করেন তারা ওই নাটকে পার্টিসিপেট করেছেন। তো ভারতে যে কুরুক্ষেত্রের ময়দানে মহাভারত হয়েছিল, এই এখন সেই যেখানে গীতার প্রবচন দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেগুলো বিষয় মোদীজি কথা বললেন। আরও অনেকগুলো বিষয় উনি এখনও কথা বলছেন। শশা চাষে লোকসান, দুশ্চিন্তায় সন্ন্যাসী পাড়ার কৃষক। শশার বাজার দর ভালো থাকলেও লাভের মুখ দেখতে পারলেন না জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের সন্ন্যাসী পাড়ার বাসিন্দা ননী গোপাল সিদ্ধা।
বরং শশা চাষ করেই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি বলে দাবি। ননীগোপাল বাবু জানান, অতিরিক্ত কিছু আয়ের আশায় এবছর আর্লি সিজনে শশা চাষ করেন। শুরুতে গাছের বৃদ্ধি ভালোই ছিল, কিন্তু মাঝপথেই রোগ সংক্রমণ ছড়িয়ে পড়ে চাষের জমিতে। এর ফলে উল্লেখযোগ্যভাবে কমে যায় ফলন। তিনি বলেন, দাম ভালো থাকলেও ফলন কমে যাওয়ায় এবার শশা চাষ থেকে মোটেও লাভবান হতে পারিনি, বরং লোকসানের মুখে পড়েছি। এখন কিভাবে ক্ষতি পুষিয়ে উঠবো বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে আগামী দিনে শশা চাষ করা নিয়ে বেশ চিন্তিত কৃষক ননীগোপাল সিদ্ধা। শশা চাষ করেছেন, যে গাছগুলো দেখা যাচ্ছে ইতিমধ্যেই লাল রং ধারণ করে গেছে, এইবার শশা চাষ করে কি ততটা লাভবান হতে পারছেন না? না। কি কারণ? কি কারণটা কি? কারণটা এটা হলো আগুরি জাত। আচ্ছা আচ্ছা, আগুরি জাত সময় মতো আনতে পারি না। এমনি তো গাছের বারবারন্ত ছিল, তবু গাছগুলো কেন লাল হয়ে গেল? লাল এটা হবেই। আচ্ছা, সময় মতন যদি রোগ সংক্রমণ হয়েছে কি? রোগ সংক্রমণ তো হয় নাই, ওষুধটা দিতে ঠিক মতন দেওয়া হয়েছিল, কিন্তু এটা আগুরি জাত। আচ্ছা, এটা তাহলে এবার শশা চাষে লাভবান হতে পারলেন না? না। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? ননীগোপাল সিদ্ধা। এই জায়গাটার নাম? এই জায়গাটা তো আমরা তো সিদ্ধেশ্বরা। আচ্ছা। কোনো মতে হাতির উপদ্রব কমছে না মালবাজার মহকুমায়। এবার খাদ্যের লোভে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হামলা চালালো হাতি। পাশাপাশি এলাকার বেশ কয়েকটি বাড়িতেও হামলা করে হাতিটি। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি ঘর। বাড়ির লোকজন পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচে। সবার পরে বাড়িতে মজুদ রাখা ধানও। মেটেলি ব্লকের বাতাবাড়ি যোগেশপাড়া এলাকার ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানা যায়, শনিবার রাত প্রায় ৩টা সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে বাতাবাড়ি যোগেশপাড়া এলাকায়। ওই এলাকায় থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বারান্দা ভেঙে দেয় হাতিটি। এলাকার একটি বাড়িতে ঢুকে মজুদ ধানও সাবার করে। দুটি বাড়ির ঘরের বেড়াও ক্ষতিগ্রস্ত করে হাতিটি। ভোর রাত নাগাদ স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। এলাকার জনগণ রাত্রে বনকর্মীদের টহলদারির দাবি জানিয়েছেন। বন দপ্তরের তরফে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। অপরদিকে নাগরাকাটার সুখানি বস্তিতে গভীর রাতে হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি বাড়ি। গভীর রাতে একটি হাতি খেয়ে নেয় ছোটে সাঁওতালের বাড়ির চাল, ধান সহ শাকসবজি। কোনো মতে রাতে অন্যত্র পালিয়ে বাঁচে সে। জলঢাকা জঙ্গল থেকে একটি হাতি এই এলাকায় ঢুকে তাণ্ডব চালায় বলে জানান ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ছোটে সাঁওতাল। স্থানীয় মানুষজন রাতে হাতিটিকে জঙ্গলে ফেরায়। উঠে তাকাই, হ্যাঁ, রাস্তায় বের হই, তখন হাতিটা এখানে ভাঙতে অবস্থা আমি লাইট মারাতে হাতিরা দৌড়ে আমার কাছে যায়। আচ্ছা। হ্যাঁ, আমি দৌড়ে বাড়িতে ঢুকে যাই। আচ্ছা। তারপরে সঙ্গে সঙ্গে আমার বাড়িতে খোলানে ঢুকে যায় হাতিটা। ঢুকে আমার খোলানে ধান খাওয়া শুরু করে। আচ্ছা। হ্যাঁ, তারপরে আবার তাড়ানোর চেষ্টা করি, আমাকে আবার ধাওয়া করে। হ্যাঁ, তারপরে আমার ধান খাওয়া হয়েছে, আমার ঘেন্না ঠেন্না সব টুটাই দিছে। হ্যাঁ, তারপরে ছেলেপেলেরা একটু আগায় আসছিল, তখন ওই ধান খাওয়া ছেড়ে দিয়ে তখন হাতিটা তখন ওইদিকে পালাই যায়। না, আসে নাই। আমরা অনেক চেষ্টা করছি, ওদের ফোন করছি, ফোন নাম্বার ছিল, ফোনে উঠায় না ওরা। আচ্ছা। হ্যাঁ, তখন 3টা বাজে রাত, ওরা ফোনে উঠায় না। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানে ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। ডাউন মালবাহী ট্রেনের ধাক্কায় ফের ঘটল হাতির মর্মান্তিক মৃত্যুর ঘটনা। রবিবার ভোরে ধূপগুড়ি ও ফালাকাটার মধ্যবর্তী খলাইগ্রাম স্টেশন লাগোয়া ভোটপাড়া নামাপাড়া এলাকায় রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময় একটি পূর্ণবয়স্ক দাতাল হাতি ট্রেনের সামনে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
রেল লাইন থেকে প্রায় 200 মিটার দূরের লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে মৃত হাতিটির দেহ। একই সঙ্গে আরেকটি হাতি সংঘর্ষের ধাক্কায় লাইনের পাশেই ছিটকে পড়ে গুরুতর জখম অবস্থায় থাকে। আহত হাতিটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় রেল কর্তৃপক্ষ ও বন দপ্তরের আধিকারিকরা। মৃত হাতির দেহ উদ্ধার ও আহত হাতিটিকে নিরাপদে সরিয়ে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। রেল লাইনে হাতির উপর বারবার এমন দুর্ঘটনা নিয়ে বন দপ্তর ও রেলের যৌথ উদ্যোগের দাবি উঠেছে স্থানীয় মহল থেকে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জমি অধিগ্রহণের অভিযোগ বেসরকারি কোম্পানির বিরুদ্ধে। পাইপলাইন বসানোকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে থানায় অভিযোগ জলপাইগুড়ি সদর 1 নম্বর ব্লকের পাতকাটা ও পাহাড়পুরের বাসিন্দাদের। জলপাইগুড়ি স্টেশন পরিদর্শনে এলেন কাটিয়ার ডিভিশনের ডিআরএম। অমৃত ভারত প্রকল্পের কাজ খুব শীঘ্রই শেষ হতে চলেছে বলে জানালেন তিনি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।